আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। সহজে পড়া শিখির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত তৈলচিত্রের ভূত গল্পটির বহুনির্বাচনী, সৃজনশীল এবং বোর্ড প্রশ্নগুলো আলোচনা করব। শব্দার্থ থেকে বেশ কিছু বহুনির্বাচনী প্রশ্ন আসে, তাই আমরা শব্দার্থগুলো জেনে নিব। প্রকাণ্ড শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বৃহৎ, অতিশয় বড়। বিব্রত, ব্যতিব্যস্ত, বিপন্ন, বিচলিত। উদ্ভ্রান্ত, বিহ্বল, দিশেহারা, হতজ্ঞান। খাপছাড়া, বেমানান, উদ্ভট, অসংলগ্ন, এলোমেলো। শ্রাদ্ধ, মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান। উইল, শেষ ইচ্ছাপত্র, মৃত্যুর পরে সম্পত্তি বন্টন বিষয়ে মালিকের ইচ্ছা অনুসারে প্রস্তুত ব্যবস্থাপত্র বা দানপত্র, যা তার মৃত্যুর পরে বলবৎ হয়। প্রেতাত্মা, মৃতের আত্মা বা ভূত। অনুতাপ, আফসোস, কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা, পরিতাপ। তৈলচিত্র, তেল রঙে আঁকা ছবি। প্রণাম, হাত ও মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন। আত্মগ্লানি, নিজের ওপর ক্ষোভ ও ধিক্কার, অনুতাপ, অনুশোচনা। বিস্ফারিত, বিস্তারিত, প্রসারিত। কশ্চিনকালে, কোনো কালে বা কোনো কালেই। ছলনা, কপটতা, শঠতা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকা। হৃদকম্প, হৃৎপিণ্ডের স্পন্দন, বুকের কাঁপুনি। মটকা, রেশমের মোটা কাপড়। ভৎসনা, তিরস্কার, ধমক বা নিন্দা। ইতস্তত, দ্বিধা, সংকোচ, গড়িমসি। অশরীরী, দেহহীন, শরীরহীন, নিরাকার। শব্দার্থ শেষ হলো। এবার আমরা এই যে গল্পটি পড়েছি, এর উদ্দেশ্য, কেন তোমাদের পড়ানো হলো গল্পটি, কেন তোমাদের বয়সী বাচ্চাদের জন্য গল্পটি বোর্ড বইয়ে সংযুক্ত করা হয়েছে, কেন তোমাদের পড়া দরকার, এজন্য আমরা পাঠের উদ্দেশ্যটা জানব। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসারশূন্য। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে শিক্ষার্থীরা এ বিষয়ে ভয়মুক্ত, সংস্কারমুক্ত ও সচেতন হবে। পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ব। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প, মানে তোমাদের বয়সকে লক্ষ্য করেই ছোট গল্পটি রচিত হয়েছে। 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এ গল্পটি। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে তা তুলে ধরেছেন। এ গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কারচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওইসব বিশ্বাসের অন্তঃসারশূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের
কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সব কিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়েছে। লেখক পরিচিতি থেকেও বহু নির্বাচনী প্রশ্ন হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আসল নাম আর কি? মানিক তার ডাক নাম। 1908 সালে সাঁওতাল পরগনার দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? সাঁওতাল পরগনার দুমকা গ্রাম। কত সালে? 1908 সালে। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। কলকাতার প্রেসিডেন্সি কলেজে ছাত্র থাকা অবস্থায় 1928 সালে তার প্রথম গল্প ছাপা হয়। তিনি কলকাতা কলেজে পড়াশোনা করতেন, সেখানে পড়া অবস্থায় তার প্রথম গল্পটি ছাপা হয়েছিল, সেটা 1928 সালে। লেখালেখির কারণে বিএসসি পরীক্ষায় পাশ করতে পারেননি। প্রচুর লেখালেখি করতেন, যার কারণে ঠিকমতো পড়তেও তিনি পারতেন না। তার বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এছাড়া দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের রীতিকথা তার উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া তিনি প্রচুর ছোট গল্পও রচনা করেছেন। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। তার লেখার প্রবণতা ছিল মানুষের মন বিশ্লেষণ করা। 1956 সালে তিনি কলকাতায় মারা যান। 1952 সালে আমাদের ভাষা আন্দোলন, তার 4 বছর পর 56তে তিনি পরলোক গমন করেন। শব্দার্থ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতির পরেও আমাদের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন পড়তে হয়। তৈলচিত্রের ভূত গল্পে ডাক্তারের নাম কি? পরাশর। কোথায় বসে পরাশর ডাক্তার চিঠি লিখছিলেন? লাইব্রেরিতে। নগেন পরাশর ডাক্তারের কাছে কেন গিয়েছিল? পরামর্শ চাইতে। পরাশর ডাক্তার কিভাবে বুঝতে পারলেন নগেনের গুরুতর কিছু হয়েছে? নগেনের চেহারা দেখে। তৈলচিত্রের ভূত গল্পে নগেনের চাহনি উদ্ভ্রান্ত ছিল কেন? ভয়ে। নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত? মামার বাড়িতে। কতদিন আগে নগেনের মামার শ্রাদ্ধ হয়েছিল? 2 মাস আগে। নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন? কৃপণ। মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে যান? নগেনের। নগেন স্তম্ভিত হয়ে গিয়েছিল কেন? মামার দেওয়া টাকাকড়ি পেয়ে। নগেন মামাকে কিভাবে ঠকিয়েছিল? ভক্তি শ্রদ্ধার ভান করে। নগেনের মামার লাইব্রেরির অবস্থা কেমন ছিল? অদরকারি বইয়ে ভরা ছিল। চেয়ার টেবিল পেনশন পাওয়া বলতে কি বোঝানো হয়েছে? অনুপযোগী হওয়া। লাইব্রেরির পুরনো ক্যালেন্ডারে চৈত্র মাসের কত তারিখ উল্টানো ছিল? 12 তারিখ। তৈলচিত্রের ভূত গল্পে কয়টি তৈলচিত্রের উল্লেখ আছে? 3টা। নগেনের মামার তৈলচিত্রটি দেয়ালের কোথায় ছিল? মাঝামাঝি। মরলে তো মানুষ সব জানতে পারে, এটা কার উক্তি? নগেনের। নগেনের তৈলচিত্রটিকে প্রেতাত্মা মনে করার কারণ কি? প্রাচীন ধ্যান ধারণা। পরাশর ডাক্তার রাত কয়টায় নগেনদের বাড়ি আসেন? রাত 12টায়। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। চোখ দুটি কি? দুটি বাল্ব। পরাশর ডাক্তার গোঙানির আওয়াজ করে ছিটকে পড়েছিলেন কেন? ইলেকট্রিক শক খেয়ে। নগেনের মামার তৈলচিত্রের ফ্রেমটা কিসের তৈরি ছিল? রূপার ফ্রেমে। পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে। পরেশের প্রতি ডাক্তারের এ উক্তির কারণ? কৃপণতা।
পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? তিরস্কার। এখানে একই প্রশ্ন দুই ধাঁচে করা এবং উত্তরও দুই রকম। এখানে পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, পরেশের প্রতি ডাক্তারের এ উক্তির কারণ কি? কারণ ওই যে মামাতো ভাই পরেশ, সে ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু পড়তো, সে ওই মিস্ত্রিকে টাকা দিতে হবে, এজন্য কিন্তু মিস্ত্রি না এনে সে ওই যে বাল্ব ফিট করেছিল, বাতি ফিট করেছিল বাবার ছবিতে, সেটা কিন্তু সে নিজেই করেছিল, যার কারণে ওই রকম একটা ইলেকট্রিক শক খেতে হয়েছিল কাঁচা হাতের কাজ বলে। এজন্যই এখানে তার উত্তর হবে কৃপণতা, পরেশের প্রতি ডাক্তারের উক্তির কারণ। আর এখানে আবার বলছে উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এখানে তিরস্কার মানে ভৎসনা প্রকাশ পেয়েছে, যে পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে হচ্ছে তিরস্কার। আর ওখানে উক্তির কারণ হচ্ছে কৃপণ ছিল বলেই ওই উক্তিটি করেছিল। এই দুইটা প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে করা, তোমরা খেয়াল করে পড়বে। এবার আমরা পড়ব বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন এবং তার উত্তর আলোচনা। তৈলচিত্রের ভূত গল্পের নগেনের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয় ব্যাখ্যা করো। এটা আসছে যশোর বোর্ড 17, রাজশাহী বোর্ড 16, বরিশাল বোর্ড 15। এটা প্রয়োগমূলক প্রশ্ন উত্তর 3-এর প্রয়োগমূলক হিসেবে আসছে। আচ্ছা, আর এই বাকি 3টা আসছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হিসেবে। তৈলচিত্রের ভূত গল্পে অন্ধবিশ্বাস ও বিজ্ঞান চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। এটা আসছে দিনাজপুর বোর্ড 17, 15, 16, কুমিল্লা বোর্ড 16, সিলেট বোর্ড 15, 18, যশোর বোর্ড 16 এবং চট্টগ্রাম বোর্ড 16। তৈলচিত্রের ভূত গল্পে নগেনের অশরীরী শক্তিতে ভীতির স্বরূপ বিশ্লেষণ করো। এটা সিলেট বোর্ড 16-তে আসছে। তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তারের যুক্তিবাদী মনোভাবের স্বরূপ বিশ্লেষণ করো। এটা ময়মনসিংহ বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, যশোর বোর্ড 2019 সালে আসছে। এখানে একের যে প্রয়োগমূলক প্রশ্নটা, তৈলচিত্রের ভূত গল্পের নগেনের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয়, আর তৈলচিত্রের ভূত গল্পে নগেনের অশরীরী শক্তিতে ভীতির স্বরূপ, এই দুইটা প্রশ্নের কিন্তু একই উত্তর হবে। একটা প্রশ্নই দুই রকমভাবে ঘুরিয়ে আসছে। আমরা ভালো করে পড়লে প্রয়োগমূলক আসুক বা উচ্চতর দক্ষতামূলক আসুক, যেরকমই আসুক, আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর লিখতে পারবো। আচ্ছা, তৈলচিত্রের ভূত গল্পের নগেনের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয় ব্যাখ্যা করো। এটা এবং এটা 1 এবং 3-এর উত্তর আলোচনা করছি। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত তৈলচিত্রের ভূত গল্প একটি ভূত ভীতির গল্প, তবে এর শেষ পর্যন্ত আমরা বিজ্ঞানের জয়ই দেখতে পেয়েছি। কুসংস্কারের ভূত বিশ্বাসেরই ভিত্তি। এ গল্পে অনুতাপ দগ্ধ হয়ে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে মৃত মামার তৈলচিত্রে স্পর্শ করে নগেন তার মামার কাছ থেকে ক্ষমা চাইতে চায়, কারণ নগেনের মামা বেঁচে থাকতে কৃপণ ছিলেন এবং এ কারণেই নগেন তাকে মন থেকে কখনোই শ্রদ্ধা ভক্তি করতো না, এমনকি মাঝে মাঝে তার মৃত্যুও কামনা করত সে। কিন্তু মামা মরে গেলে তার নামে যখন মোটা অঙ্কের টাকা উইল করে যায়, তখন কিন্তু নগেনের সে ভুল ভাঙে এবং সে অনুশোচনায় দগ্ধ হয়। তখনই সে তার মামার কাছ থেকে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে রাত্রিবেলা মামার ছবি স্পর্শ করে তার কাছ থেকে ছবিটাকে প্রণাম করে তার কাছ থেকে ক্ষমা চাইবে, এমন আশা নিয়েই নগেন যখন লাইব্রেরিতে প্রবেশ করে এবং তৈলচিত্র স্পর্শ করা মাত্র সে আছাড় খেয়ে পড়ে যায়। তার কিশোর মনে এই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পায় না। একবার মনে হয় লোক দেখানো শ্রদ্ধা করার জন্য তার মৃত মামার প্রেতাত্মা তাকে দূরে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, ভৎসনা করছে। মৃত মামার আত্মা ভূত হয়ে তাকে শাস্তি দিচ্ছে। কিন্তু
কলেজ পড়ুয়া নগেনের মন এই ব্যাখ্যায়ও আবার তৃপ্ত হয় না। এ কারণে সে পরাশর ডাক্তারের শরণাপন্ন হয়। পরাশর ডাক্তার কর্তৃক ইলেকট্রিক শকের প্রকৃত ঘটনা উন্মোচিত হলে নগেন ভূত বিশ্বাসের অসারতা প্রমাণ পেয়ে স্বস্তি লাভ করে। তারপর 2 নম্বর প্রশ্ন, তৈলচিত্রের ভূত গল্পে অন্ধবিশ্বাস ও বিজ্ঞান চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। এখানে অন্ধবিশ্বাস বলতে যে আমরা বুঝি নগেনের বেঁচে থাকতে নগেনের মামা একটু কৃপণ প্রকৃতির ছিল। নগেন ছেলেবেলা থেকে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। মামা কৃপণ থাকায় সবসময় তো যথেষ্ট পয়সাপাতি ভাগ্নেকে দিত না, যার কারণে নগেন মামাকে যেটুক শ্রদ্ধা ভক্তি দেখাতো সেটা মন থেকে দেখাতো না। লোক দেখানো শ্রদ্ধা ভক্তি, মামা সেই হিসাবে শ্রদ্ধা ভক্তি। কিন্তু মামা যখন মারা যায় তখন বেশ মোটা অঙ্কের টাকা সে নগেনের নামে উইল করে দিয়ে যায়, এই ভেবে যে সে তো সবসময় মামার বাড়ি থেকেছে তার লেখাপড়ার খরচের হিসেবে। তখন সে যে জীবদ্দশায় মামার জীবদ্দশায় মামাকে লোক দেখানো শ্রদ্ধা ভক্তি করেছে, তার ভিতরে একটা অনুশোচনার সৃষ্টি হয় এবং মারা যাওয়ার পরে শ্রাদ্ধ হওয়ারও হয়ে যায়। তখন সে তার মনে হয় যে মামার কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত। কিভাবে ক্ষমা চাইবে? তাদের লাইব্রেরিতে মামার একটা তৈলচিত্র আঁকা ছবি ছিল। সে ভাবলো যে এই ছবিটাকে প্রণাম করে সে মামার কাছে ক্ষমা চাইবে। তো দিনের বেলা ক্ষমা চাইতে গেলে তো লোকেরা দেখে ফেলবে। সে রাত্রির সময় বেছে নিল এবং মাঝরাতে সে ওই লাইব্রেরির ঘরে ঢুকে মামার ছবি ছুঁয়ে যেই না মামাকে প্রণাম করতে যাবে সে ছিটকে পড়ে গেল এবং এতে তার ভয় হলো যে বেঁচে থাকতে মামাকে সে লোক দেখানো শ্রদ্ধা ভক্তি করেছে, মামা তো এখন মরে গেছে সব জানে, কাজেই মামার আত্মা জাগ্রত, সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। তারপরে সে আবার দিনের বেলা যায়, দিনের বেলা কিন্তু দূরে সরিয়ে দেয় না। এইসব করার পর সে খুবই ভেঙে পড়ে, অসুস্থ হবার জোগাড়। তখন সে পরাশর ডাক্তারের কাছে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। পরাশর ডাক্তার ছিলেন বিজ্ঞান সচেতন। তিনি প্রথমে বুঝতে পারেন না বিষয়টা, যেহেতু এই কথাটি নগেন পরাশর ডাক্তারকে বলে না যে তার মামার ছবিটা রূপার ফ্রেমে আটকানো ছিল, বাঁধানো ছিল। যাই হোক, পরাশর ডাক্তার যখন রাত্রে 12টার সময় আসে, নগেনকে সময় দেয় এবং লাইব্রেরিতে ঢুকে ছবি স্পর্শ করে, তখন কিন্তু হঠাৎ ওই পরাশর ডাক্তারও ছিটকে পড়ে যায় কারেন্টের শর্টে। পরে সে যখন জানতে পারে যে ছবিটা রূপার ফ্রেমে বাঁধা এবং দুইটি প্রায় 1.5 হাত দূরত্ব নিয়ে দুইটি চোখের মতো জ্বলছিল, ভূতের মতোই মনে হচ্ছিল প্রথমে, কিন্তু পরে যখন সে বুঝতে পারলো যে ওই দুইটা হচ্ছে বাতি, তার মামাতো ভাই সেই ছবিতে সে নিজে যুক্ত করেছে, মিস্ত্রি আনে নাই যে পয়সা লাগবে ভেবে, সে ছিল ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের ছাত্র। যাই হোক, সেখানে সংযোগে ভুল হওয়ার কারণে ওই রূপার পাত হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে। নগেন যে ওইটার আঘাতে সে মরে যায়নি, এইটাই তার সৌভাগ্য ছিল। পরে ডাক্তার সাহেব যখন বুঝতে পারেন যে এখানে কোনো ভূত প্রেতের কোনো ব্যাপার না, এটা বৈদ্যুতিক শকের ব্যাপার, তখন নগেনও তার ভুল বুঝতে পারে এবং তৈলচিত্রের ভূত গল্পে অন্ধবিশ্বাস ও বিজ্ঞান চেতনতার স্বরূপ এভাবেই বিশ্লেষিত হয়েছে। প্রশ্ন নাম্বার 4, তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তারের যুক্তিবাদী মনোভাবের স্বরূপ বিশ্লেষণ করো। এই যে যুক্তিবাদী মনোভাব আমরা পড়লাম, এখানে এই 2 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু সেম। এই যে বিজ্ঞান মানসিকতা, যুক্তিবাদী মনোভাবতা পরাশর ডাক্তারের, আর ভূতের অন্ধবিশ্বাস আর বিজ্ঞান সচেতনতা, এই দুইটা, এখানে তোমরা এই দুইটা উত্তর পড়লেই কিন্তু এখানে 4টা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে তোমাদের। 1 আর 3 একই উত্তর, 2 এবং 4 একই উত্তর।
সৃজনশীল প্রশ্ন হুবহু পরীক্ষায় আসে না, তারপরেও একটা ভালো ধারণা পাওয়ার জন্য আমরা এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। এগুলো হুবহু কিন্তু আসে না, তারপরেও লেখার দক্ষতা আমাদের বাড়বে। প্রথমে আমরা উদ্দীপক পড়ে নেই। ফাহিম সাহেব নতুন বাসায় উঠলে পাশের বাসার হাশেম সাহেব বলেন, এ ঘরে ভূত আছে, রাতে নানা রকম শব্দ হয়। এসব কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। রাতে ঘুমাতে গিয়ে হাশেম সাহেবের কথার সত্যতা মেলে। পরদিন কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় উপরের তলায় নানা বয়সী 3টি বাচ্চা গভীর রাত পর্যন্ত খেলাধুলায় ব্যস্ত থাকে। এ শব্দগুলোকেই সবাই ভূত মনে করে ভয় পায়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা এর আলোকে প্রশ্নগুলো দেখব। কিছু পয়সা বাঁচানোর জন্য পরেশ বাপের ছবিতে কি এনেছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক। কিছু পয়সা বাঁচানোর জন্য পরেশ বাপের ছবিতে ভূত এনেছে। কপাল ভালো, তরিতাহত হয়ে প্রাণে মরতে হয়নি, ব্যাখ্যা করো। এটা হচ্ছে অনুধাবন প্রশ্ন। কার কপাল ভালো ছিল? নগেনের কপাল ভালো। নগেন মামা বাড়িতে থেকে পড়ালেখা করত। মামা একটু কৃপণ ছিল। মামা বেঁচে থাকতে নগেন কখনোই তাকে মন থেকে শ্রদ্ধা ভক্তি করতো না। লোক দেখানো যেটুক করতো সেটুক ছিল লোক দেখানো। কিন্তু মামা মরে যাওয়ার পর সে স্তম্ভিত হয়ে গেল। দেখলো যে মামা বেশ মোটা অঙ্কের কিছু টাকা তার নামে উইল করে দিয়ে গেছে। এতে সে অনুশোচনা প্রাপ্ত হলো যে বেঁচে থাকতে সে কখনো মামাকে মন থেকে শ্রদ্ধা ভক্তি করেনি, বরঞ্চ মামার মৃত্যুও সে কামনা করত। যেহেতু মামা কৃপণ ছিল, টাকা পয়সা দিত না। পরে সে যখন অনুতপ্ত হলো তখন মামার কাছে ক্ষমা চাইবে এমন ধারণা নিয়ে লাইব্রেরিতে তার মামার বাঁধানো তৈলচিত্র আঁকা একটি ছবি বাঁধানো ছিল। সে ভাবলো যে দিনের বেলা গেলে লোকে হয়তো দেখবে, তো রাত্রির অন্ধকারে মামাকে প্রণাম জানিয়ে মামার কাছে ক্ষমা চাইবে। যেই ভাবা সেই কাজ। সে যখন মামার ছবি প্রণাম করতে গেল তখন সে তরিতাহত হয়ে পড়ে গিয়েছিল, সেটা সে জানতো না। এজন্যই এই কথাটা বলা হয়েছে যে সে তরিতাহত হয়ে ছিটকে পড়ে গেছে। তরিতে যদি তাকে আটকে ধরে রাখতো তাহলে সে কিন্তু প্রাণে বাঁচত না। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকে হাশেম সাহেবের সাথে তৈলচিত্রের ভূত গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। এখানে আমরা উদ্দীপকে হাশেম সাহেব দেখি। সে কে? পাশের বাড়ির একজন ভদ্রলোক। সে নতুন ভাড়াটিয়া ফাহিম সাহেবকে ভয় দেখিয়েছিল। ভয় কি? সে যা জানতো সেটা তাই বলছে যে এখানে ভূত আছে, আপনি কিভাবে এই বাড়িতে থাকবেন। তো এই ঘটনার সাথে, উদ্দীপকের ঘটনার সাথে আমাদের তৈলচিত্রের ভূত গল্পের যে নগেন, আমরা নগেনকে পাই, কলেজ পড়ুয়া নগেন, তার চরিত্রের সাদৃশ্য আমরা খুঁজে পাই। কিভাবে খুঁজে পাই? নগেন যখন মামাকে, একই কথা কিন্তু এখানে খুবই সহজে গল্পটা পড়লেই উত্তর এমনি এমনি পারা যাবে, গল্পটা ভালো করে পড়লেই। নগেন বেঁচে থাকতে মামাকে শ্রদ্ধা ভক্তি করতো না, মামা কৃপণ বলে। কিন্তু মরে যাওয়ার আগে মামা তার নামে বেশ মোটা অঙ্কের টাকা উইল করে গেছেন। এটা সে মামা মারা যাওয়ার পরে যখন বুঝতে পারে তখন সে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়। তো অনুশোচনার পর সে মামার কাছে ক্ষমা চাইবে ভেবে মামার যে লাইব্রেরিতে তৈলচিত্র দিয়ে আঁকা ছবিটি ছিল তাকে প্রণাম করে তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু ক্ষমা চাইতে গিয়ে ঘটনা ঘটলো যে সে ক্ষমা যে চাইতে গেছে ছবি ছুঁয়ে, সে ছিটকে পড়ে গেল দূরে। তখন সে ভাবলো যে সর্বনাশ, মামা তো এখন মরে গেছে, সে যে বেঁচে থাকতে মামাকে দেখতে পারতো না, সে কথা এখন মামা মরে যে বুঝতে পারছে। এই জন্যই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। ক্ষমা তো করবেই না, বরং তার কাছেই ঘেঁষতে দিবে না। এই তার মনে একটা ভয়ের সঞ্চার হলো। আর উদ্দীপকের হাশেম সাহেব, সে পাশের বাড়ির লোক, ফাহিম সাহেবের নতুন ভাড়াটিয়ার। সে ফাহিম সাহেবকে বলল যে তার বাড়িতে ভূত আছে, সারা রাত ভূতে খটর পটর আওয়াজ করে। তখন কিন্তু ফাহিম সাহেব তার কথায় ভয় পেল এবং রাত্রিবেলা সে আওয়াজে
লক্ষ্য করলো যে আসলেই আওয়াজ হচ্ছে। কিন্তু পরের দিন ফাহিম সাহেব ছিলেন বিজ্ঞানসম্মত লোক, সে বিজ্ঞান মন মানসিকতা ছিল তার মনের মধ্যে, সে এটার অনুসন্ধান করলো যে আসলে আওয়াজগুলো কিসের। পরে জানতে পারলো যে তারই উপরতলায় যে থাকে তার ঘরে ছোট ছোট বিভিন্ন বয়সে 3টা বাচ্চা আছে, তারাও অনেক রাত পর্যন্ত খেলাধুলা করে এবং তারই আওয়াজ সেগুলো। আর এই যে হাশেম চরিত্র, সে কিন্তু এর আগে ভূতের কথা শুনেছে, কিন্তু সে কিন্তু কখনোই এটার অনুসন্ধান বা তল্লাশি করে দেখে নাই আসলেই আওয়াজ কিসের, ভূত বলে কি আসলেই কিছু আছে না এটা কাল্পনিক ভীতিকর, সেটা এটা না সে কিন্তু এইসব না ভেবেই ফাহিম সাহেবকে বলেছিল কথাগুলো। আর আমাদের তৈলচিত্রের ভূত গল্পের নগেনও কিন্তু তাই, সে কিন্তু কলেজে পড়ুয়া একজন ছাত্র, তারপরেও সে তার গভীর চিন্তাভাবনা বা বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার অভাবেই সে ভয় পেয়েছিল ভূত বলে, মামার আত্মা অশরীরী আত্মারকেও সে ভয় পেয়েছিল। কাজেই আমরা দেখি উদ্দীপকের হাশেম চরিত্র এবং তৈলচিত্রের ভূত গল্পের নগেন চরিত্রে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। প্রশ্ন নম্বর 4 উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকে ফাহিম সাহেব এবং তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার বিজ্ঞান মনস্ক ব্যক্তি বিশ্লেষণ করো। এখানে উদ্দীপকের ফাহিম সাহেব সে নতুন বাসা নিয়েছিল, আর এখানে আমাদের পরাশর ডাক্তারও ছিলেন কি, তিনি একজন ডাক্তার এবং বিজ্ঞান মনস্ক মানুষ। এই দুইজনেরই এখানে আমরা মিল খুঁজে পাই। এই মিল কোথায় আমরা, এটা বিজ্ঞান মনস্কতায় মিল। তৈলচিত্রের ভূত গল্পে নগেন মামার যে ছবি প্রণাম করতে গিয়ে ধাক্কা খেয়ে অসুস্থ হয়ে যাবার জোগাড়, তখন পরাশর ডাক্তারের শরণাপন্ন হন এবং তার কাছে সকল ঘটনা খুলে বলেন। পরাশর ডাক্তার কিন্তু সকল ঘটনা খুলে বললেও তিনি নগেন পরাশর ডাক্তারকে ওই যে মামার ছবি যে রূপার ফ্রেমে বাঁধানো ছিল এবং তার ছবিতে লাইটিং করানো হয়েছিল, সাজসজ্জার জন্য তার ছেলে করেছিল, সেই ঘটনা কিন্তু সে তাকে বলে নাই, যার কারণে পরাশর ডাক্তার ওখানে বসেই কিন্তু তার এই ঘটনার সমাধান দিতে পারত, কিন্তু তাকে আসতে হয়েছিল নগেনের মামার লাইব্রেরিতে মামার ছবি দেখার জন্য এবং রাত্রিবেলায় এসেও কিন্তু প্রথমে ওই যে 1.5 হাত দূরত্বে 2টি বাল্ব লাগানো হয়েছিল ছবিতে, সেটা কিন্তু ভূতের চোখের মতোই মনে হয়েছিল, জ্বলছিল। আর ওই যে ছবিটা ছুতে গিয়েই পরাশর ডাক্তার যেন ছিটকে পড়লেন দূরে এবং 5 মিনিট তিনি চোখ বন্ধ করে ঝিম খেয়েছিলেন। তখন তিনি ভাবছিলেন যে আসলে বিষয়টা কি। পরে যখন জানতে পারলেন যে রূপার ফ্রেমে এটা বাঁধানো এবং ওইটা লাইটিং, তখন কিন্তু সে তার বুঝতে আর বাকি রইল না যে ওই লাইট অপক্ষ হাতে লাইট লাগানো হয়েছে, যার কারণে ওখান থেকে বিদ্যুৎ পরিবাহী রূপার পাতে অতি সহজে বিদ্যুৎ চলে আসছে এবং ওটা ছোঁয়া মাত্রই সেটা শক করেছে। কিন্তু দিনের বেলা কেন শক করে না, দিনের বেলা তো লাইটে দেওয়া থাকে না, সুইচ অন করা থাকে না, যার কারণে দিনের বেলা সেটা শর্ট করে না, রাতের বেলা সুইচ অন করে দেওয়া হয় লাইট জ্বলার জন্য উদ্দেশ্যে, এজন্যই কিন্তু সেটা শক করেছিল। আর উদ্দীপকের ফাহিম সাহেব ওই রাত্রের যে খটখট আওয়াজ, কটকট আওয়াজ, ওই আওয়াজ দেখে সে ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু পরের দিন সে ওই আওয়াজের অনুসন্ধান করতে লাগলো যে আওয়াজ আসলে কোত্থেকে আসে। পরে দেখতে পেলো যে তার উপরের তলায় ছোট ছোট 3টা বাচ্চা, তার অনেক রাত পর্যন্ত খেলে, এগুলো সেই আওয়াজই। কাজেই আমরা উদ্দীপক এবং তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার ও ফাহিম সাহেবের মধ্যে আমরা বিজ্ঞান মনস্ক ব্যক্তির যে মিল সেটা খুঁজে পাই। আরও একটি সৃজনশীল প্রশ্ন, আমি আগেই বলেছি এগুলো নমুনা প্রশ্ন হিসেবে তোমাদের সামনে তুলে ধরা, পড়লে তোমরা প্রশ্নোত্তর লেখার ধারণা পাবে।
উদ্দীপকটি পড়ে নেই। শামীম শহরে তার চাচার বাড়িতে থেকে লেখাপড়া করে। একদিন গভীর রাতে তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে তার বিছানা কাঁপছে। ভূতের কাণ্ড মনে করে সে ভয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকালে চাচাকে বিষয়টি বললে তিনি হেসে উঠে বলেন যে গত রাতে ভূমিকম্প হয়েছিল। শামীম নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা এর উত্তরগুলো পড়ব। এর সংশ্লিষ্ট ক প্রশ্ন, তৈলচিত্রের ভূত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তৈলচিত্রের ভূত গল্পটি মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়। খ নগেন মামার তৈলচিত্র প্রণাম করতে গেল কেন? মনের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হওয়ার কারণে নগেন মামার তৈলচিত্রে প্রণাম করতে গেল। মামা নগেনকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় নগেন তা উপলব্ধি করতে পারেননি। ফলে দেবতা তুল্য মামাকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে নগেন মনে মনে লজ্জা আর অনুশোচিত হয়। তাই নিজের অনুতাপ দূর করার জন্য নগেন মামার তৈলচিত্রে প্রণাম করতে যায়। উদ্দীপকে তৈলচিত্রের ভূত গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? উদ্দীপকের সাথে তৈলচিত্রের ভূত গল্পের ভূত বিশ্বাস ও ভূতের উৎস অনুসন্ধানের চেতনার সাদৃশ্য রয়েছে। তৈলচিত্রের ভূত গল্পের মাধ্যমে মানুষের মধ্যে ভূত নিয়ে যে কুসংস্কার বিদ্যমান তাকে ভিত্তিহীন ও অন্তঃসারশূন্য প্রমাণ করা হয়েছে। মানুষ কুসংস্কারচ্ছন্ন হয়ে ভূত প্রেতে বিশ্বাস করে। গল্পটিতে এমনই ভূত বিশ্বাসী একটি চরিত্র হচ্ছে নগেন, কিন্তু পরাশর ডাক্তার বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ ও নিজস্ব বিচার বুদ্ধির মাধ্যমে নগেনের ভ্রান্ত বিশ্বাসকে ভেঙে দেয়। উদ্দীপকে মানুষকে ভয় দেখাতে ভূতের কাহিনীর জুড়ি মেলা ভার। তবে ভূতের গল্পের কথা বলা হলে উদ্দীপকে ভূতের উৎস অনুসন্ধানের কথাও উল্লেখ করা হয়েছে। আধুনিক যুগের মানুষ আদিকালের মানুষের মতো ভূতকে বিশ্বাস করে না, বরং তারা বোঝে যারা ভূতে বিশ্বাস করে তারা ভূত তাদের মনে বাস করে। তৈলচিত্রের ভূত গল্পে নগেনের ভূত বিশ্বাসের কথা বলা হয়েছে। একইভাবে পরাশর ডাক্তারের ভূতের অস্তিত্ব অনুসন্ধানের কথা বলা হয়েছে এবং উদ্দীপকে তার চাচা শামীমের চাচাও কিন্তু শামীম যে ভূমিকম্পে ভয় পেয়ে ভূত মনে করে চোখ বন্ধ করে শুয়ে পড়েছিল সে কথাও এখানে তুলে ধরা হয়েছে। কাজেই কল্পনার ভূত গল্পের বিশ্বাস ও ভূতের অস্তিত্ব অনুসন্ধানের দিক থেকে উদ্দীপকের সাথে তৈলচিত্রের ভূত গল্পের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, শামীমের চাচা এবং পরাশর ডাক্তার চরিত্র দুটি একই সূত্রে গাথা, বিশ্লেষণ করো। উদ্দীপক ও তৈলচিত্রের ভূত গল্পে ভূতকে কেবল কাল্পনিক বস্তু এবং ভীরু মানুষের মনের অন্ধবিশ্বাস হিসেবে উপস্থাপন করা হয়েছে। তৈলচিত্রের ভূত গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় ভূত বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন তা তুলে ধরেছেন। এখানে তিনি বিজ্ঞান যুক্তি ও বুদ্ধির জয় দেখিয়েছেন। মানুষকে যদি বিজ্ঞান সচেতনতা দ্বারা প্রকৃত ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায় তাহলে ওইসব ভ্রান্ত বিশ্বাসের অন্তঃসারশূন্যতা ধরা পড়ে। প্রকৃতপক্ষে ভূত বলতে কিছু নেই, এটি কেবল মানুষের মনের কল্পনা মাত্র। এই বিশ্বাসটি আলোচ্য গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর উদ্দীপকে শামীম ঘুমের চোখে ভূমিকম্পকে যে তার চোখই নড়ছিল সেই ভয়কে সে ভূত ভেবে চোখ বন্ধ করে সে শুয়ে পড়েছিল। সে বুঝতে পারে নাই আসল বিষয়টা কি। তাই তার ভিতরে যে ভূতের বিশ্বাস অন্ধবিশ্বাস সেটা কিন্তু আমরা
তৈলচিত্রের ভূত গল্পে নগেনের যে অন্ধবিশ্বাস মনের মধ্যে, মামার প্রেতাত্মা অশরীরী আত্মার যে অন্ধবিশ্বাস জেগে উঠেছিল সেটাই লক্ষ্য করি। তৈলচিত্রের ভূত গল্পে যেমন মানুষের মনকে ভূত তৈরির কারখানায় হিসেবে চিহ্নিত করেছেন লেখক, তেমনিভাবে উদ্দীপকেও শামীম ভয় পেয়ে সে কি করেছিল, চোখ বন্ধ করে শুয়ে পড়েছিল, ভূমিকম্পকেও বুঝতে পারে নাই, ভূত মনে করেছিল। বুদ্ধি দিয়ে বিচার করলে যে কেউ সহজেই ভূতের অস্তিত্বহীনতার প্রমাণ খুঁজে পায়। তাই উদ্দীপক ও তৈলচিত্রের ভূত গল্পের আলোকে প্রশ্নের উক্তিটি যথার্থ সঠিক বলেই আমরা মনে করি। শেষ হলো আমাদের সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা পর্ব। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই নতুন বছর, সবাই আস্তে ধীরে পড়তে শুরু করো। পড়তে পড়তে সবই বুঝতে পারবে। প্রথম একটু কঠিন মনে হলেও একবার দুইবার তিনবার পড়লে কিন্তু সহজ মনে হবে। আর তৈলচিত্রের ভূত গল্পটা অতি সহজ, এটা গল্পটা ভালো করে পড়লেই সকল প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যায়। সবাই সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।